মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়া সদ্য নবজাতককে, যে কিনা জন্মের পর থেকেই নানা সমস্যায় ভুগছে। আর এর জন্য তার বাবা মা প্রায় দেশের সব থেকে বেস্ট বেস্ট ডাক্তারদেরকে তাকে দেখাচ্ছে, বাট কোনো কিছুই তার উপরে কাজ করছে না। এক সময় তারা ডিসাইড করে যে মেবি কোনো স্পিরিচুয়াল সমস্যা আছে এই বেবির। আর এর জন্য তারা স্পিরিচুয়ালি ভাবে যারা কাজ করে দুজন শামনকে তারা তাদের ওখানে নিমন্ত্রণ জানায়। এই শামনরা সেই বেবির কাছে আসে, কিন্তু এই বেবির মা এই সব স্পিরিচুয়াল জিনিসকে একদমই বিশ্বাস করতো না। যাই হোক, তার হাজবেন্ডের কথায় সে শামনদেরকে তার বেবির কাছে আসতে দেয়। এখানেই আমরা দেখতে পাই এই মুভির অন্যতম মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে হারিন, এবং তার সহকারী যার নাম হচ্ছে বঙ্গিল। এখানে হারিন কিছু স্পিরিচুয়াল জিনিস করার মাধ্যমে বুঝতে পারে এই বেবির ওপর তার গ্রেট গ্র্যান্ডপার ছায়া রয়েছে, আর যার কারণে এই বেবি এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপরে হারিন এই বেবির বাবার সঙ্গে কথা বলে, যার নাম হচ্ছে পার্ক। পার্কের কাছে যখন সে জানতে যায় তাদের ফ্যামিলির অতীত সম্পর্কে, তখন পার্ক তাকে জানায় তারা অ্যাকচুয়ালি কোরিয়াতে থাকতো। কোরিয়া এবং জাপানের যুদ্ধর পরে তারা সপরিবারে আমেরিকাতে শিফট হয়ে যায় এবং এখানেই তারা তাদের বিজনেসকে দাঁড়া করায়, আর যার কারণে তারা আর কখনো কোরিয়াতে ফিরে যায়নি। এখানে যখন হারিন তার দাদার ব্যাপারে জানতে চায়, তখন পার্ক তাকে জানায় তার দাদা অনেক আগেই মারা গিয়েছে। তার দাদা একজন আর্মির জেনারেল ছিল, আর যার কারণে সে মারা যাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে তাকে কোরিয়াতেই দাফন করা হয়। এরপরে তারা আর কখনো তো কোরিয়াতে ফিরেই যায়নি। এখানে পার্ক আরো হারিনকে জানিয়েছিল তাদের বংশে যে প্রথম বাচ্চাটি জন্ম নেয়, মানে বংশের যে বড় সন্তান, তার উপরেই এই টাইপের জিনিসগুলো হতে থাকে। পার্কের ভাইয়ের ওপরে জিনিসটা হাবি হয়েছিল, যার কারণে পার্কের ভাই পাগল হয়ে যায় এবং কিছুদিন পর পার্কের ভাই মারা যায়। ইভেন পার্করাও বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখতে পায় এবং বিভিন্ন ধরনের এরকম স্পিরিচুয়াল জিনিসের সম্মুখীন হয়, বাট তাদের উপর এই জিনিসটা বেশি একটা হাবি হতে পারে না। এখন পার্কদের বংশের বড় সন্তান হচ্ছে পার্কের সন্তান, আর যার কারণে মেবি এই সমস্যাটা পার্কের বড় সন্তানের উপর দেখা দিয়েছে। তখন হারিন তাকে জানায় যে আপনার বেবির যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা মূলত আপনার দাদার কারণেই হচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই এই মুভির অন্যতম মেন ক্যারেক্টার, যে হচ্ছে ফ্যাংসু এক্সপার্ট, এবং তার নাম হচ্ছে কিম ও তার সহকারী জিওমকে। কিম এখানে একটা ফ্যামিলির ইনভেস্টিগেশন করতে এসেছিল। কিমও মূলত এইসব স্পিরিচুয়াল জিনিস নিয়েই কাজ করত। এখান থেকে আমরা জানতে পারি যে কেসে সে এসেছিল সেই ক্লায়েন্টের পরিবারের লোকদের মূলত কিছুদিন ধরে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল সমস্যার সম্মুখীন হচ্ছে, হন্টেড টাইপের জিনিসের, আর এই জন্যই তারা কিমের শরণাপন্ন হয়েছে। কিম যখন এই কেসটা ইনভেস্টিগেশন করে, তখন কিম বুঝতে পারে যে যে মহিলা মারা গিয়েছে, অর্থাৎ এই লোকটার মা, তার দাঁত মিসিং, আর এই কারণেই মেবি তাদের ফ্যামিলিতে এইসব জিনিস হচ্ছে। কিম ভালো করে ইনভেস্টিগেশন করে দেখতে পারে এই লোকটার ছেলে, অর্থাৎ যে মহিলা মারা গিয়েছে, তার নাতি হচ্ছে তার দাদির দাঁত ছড়িয়ে রেখেছিল, কারণ সে তার দাদিকে অনেক বেশি ভালোবাসতো, আর সেই স্মৃতি হিসেবে সে তার দাদির দাঁতকে সরিয়ে রেখেছিল। আর এর জন্যই এই স্পিরিটটা শান্তিতে থাকতে পারছে না, যার কারণে সে পরিবারের ওপর নানা ধরনের প্রভাব বিস্তার করছে। এরপরে তারা যখন দাঁত সমেত তারা এই গ্রেফটিকে নিজের জায়গাতে রেখে দেয়, তখন এই পরিবারের সকল সমস্যার সমাধান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হারিনকে, যে কিনা কিমের সঙ্গে দেখা করতে আসে এবং সে পার্কের ব্যাপারে কিমের সঙ্গে কথা বলে, আর সে এই কেসটার ইনভেস্টিগেশনে তার সাহায্য চায়। প্রথমে তো কিম রাজি হচ্ছিল না, পরে যখন জানতে পারে পার্ক হচ্ছে কোরিয়ান, তখন কিম হারিনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই হারিন কিমকে নিয়ে পার্কের সঙ্গে যায় একটা মিটিং করার জন্য, এবং তারা সকলে মিলে ডিসাইড করে যে তারা কোরিয়ায় যাবে সেই গ্রেট গ্র্যান্ড প্যারেন্টের গ্রেভের কাছে। তারা সবাই তাদের ডিসিশন মতো সেই গ্রেভের কাছে চলে যায়। কিম যখন তার ইনভেস্টিগেশন চালায়, তখন সে দেখতে পায় যে এই গ্রেভের কাছে নানা ধরনের স্পিরিচুয়াল জিনিসের সমস্যা আছে, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে অনেক বেশি নেগেটিভ বস্তুর প্রভাব রয়েছে। এজন্য সে সকলকে নিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে চলে আসে। এরপরে সে গাড়িতে এসে সবাইকে জানায় যে সে এই কেসে কোনোভাবে পার্কে সাহায্য করতে পারবে না, কারণ এই কেসটা অনেক বেশি জটিল, আর এই কেসটা যদি সে হাতে নেয় তাহলে এমনও হতে পারে যে এই কেসটার ধাঁধা সলভ করতে গিয়ে মানুষের প্রাণও যেতে পারে। এই দিন রাত্রে পার্কের সঙ্গে হারিন এবং কিমের লাস্ট একটা মিটিং ছিল। তারা তিনজনে তিন জায়গায় বসেছিল এবং যার যার মতো যার যার ফ্যামিলি নিয়ে কথা বলছিল। এখানে কিম জানায় যে তার মেয়ের কিছুদিনের মাঝেই বিয়ে, আর এই জন্য কিছুদিন পর সে তার মেয়ের বিয়ে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে।
এসব কথার মাঝখানে পার্ক এক সময় বলে ওঠে, আর এদিকে আমি একজন অপদার্থ বাবা যে কিনা তার সন্তানের আয়ুর শেষ দিনটা গুনছি এখানে বসে। আর এই কথা শুনে হারিনের অনেক বেশি খারাপ লাগে। হারিন ডিসাইড করে যে সে যে করেই হোক পার্কে সাহায্য করবে। এই জন্য হারিন কিমকে একটা প্রপোজাল দেয়। সে বলে যে আমরা তাহলে এক ধরনের স্পিরিচুয়াল একটা অনুষ্ঠান করতে পারি, যার মাধ্যমে এই নেগেটিভ এনার্জিগুলোকে আমরা ডিস্ট্র্যাক্ট করার মাধ্যমে এক্সিউমাটা সম্পন্ন করতে পারি। এখানে বলে দেওয়া ভালো, এক্সিউমা হচ্ছে যখন কোনো মৃত ব্যক্তি তার ফ্যামিলিতে কোনো সমস্যা আনে স্পিরিচুয়াল কারণে, স্পিরিচুয়াল যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সমাধান করার মাধ্যমে এবং গ্রেভ পরিবর্তন করার মাধ্যমে যে একটা স্পিরিচুয়াল অনুষ্ঠান করে থাকে, সেটাই মূলত এক্সিউমা। এবার হারিনের কথায় আসি। হারিন কিমকে যে প্রপোজালটি দিয়েছিল সেটা হচ্ছে তারা এই নেগেটিভ স্পিরিচুয়াল গুলোকে ডিস্ট্র্যাক্ট করার মাধ্যমে তো তাদের কাজ সম্পন্ন করতে পারে। আর এই প্রপোজালে কিম হারিনের কথায় রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই গ্রেভকে ঘোরার ক্ষেত্রে পারমিশন নিতে হবে পার্কের খালার। এরপরে আমরা দেখতে পাই পার্কের খালা সেখানে আসে এবং এখানে সামন ও ফ্যাংসু এক্সপার্টরা সকলে প্রস্তুতি নিয়েছিল তাদের এই স্পিরিচুয়াল কাজটাকে সম্পন্ন করার জন্য। সেই আন্টি অনুমতি দিলে তারা তাদের কাজটা শুরু করে। এখানে আমরা দেখতে পাই 5 জন লোককে তারা রেডি করে রেখেছিল যারা কিনা এই কবরটিকে খুঁড়বে, আর তাদের জন্য 5টা শূকর রাখা হয়েছিল, যেই শূকরের জন্ম ডেট এবং এই লোকদের জন্ম ডেট সেম হতে হবে। এরই সাথে সাথে আরো বিভিন্ন খুঁটিনাটি জিনিস এখানে তারা লক্ষ্য রেখেছিল। আর এখানে এই নেগেটিভ স্পিরিচুয়াল গুলোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যে মূল ভূমিকা পালন করছিল সে হচ্ছে হারিন। সে তার নৃত্য এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে এই কাজটাকে সম্পন্ন করছিল। তার জন্য তাকে সাহায্য করছিল তার সহকারী বঙ্গিল। সবকিছুই তাদের প্ল্যান মতো হয়, কিন্তু এই কফিনটিকে তোলার পরে এই 5 জন যারা কবর ছিল তাদের মাঝে একজন লোককে বলা হয় এই মাটিগুলোকে সরিয়ে ঠিক জায়গায় রাখতে। সে মাটিগুলোকে ঠিক জায়গায় রাখার সময় দেখে একটা সাপ মতো কিছু পাশ দিয়ে চলে যাচ্ছে এবং সে এই সাপটাকে কোদালের মাধ্যমে মেরে দেয়। এই সাপের মাথা তখন মানুষের মুখের আকৃতি ধারণ করে এবং অনেক বিকট একটা চিৎকারের আওয়াজের সৃষ্টি হয়, যেটা কিনা সবাই শুনতে পারে। আর এরপরেই চারপাশে মেঘ ঘনিয়ে আসে, বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির কারণেই কিমরা তাদের বাকি কাজগুলোকে সম্পূর্ণ করতে পারে না। কিন্তু কিম এখানেই থেমে থাকে না। কিম সেই গ্রামের চারপাশের লোকজনদের সঙ্গে কথা বলতে যায় এবং গিয়ে জেনারেলের কবরের ব্যাপারে কিছু জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে যে ওখানে যে জেনারেলের কবর আছে অনেকেই তা জানে না। আর সে মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পারে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে ওইখানে নাকি অনেক হীরা জহরত লুকানো আছে, আর যার জন্যই অনেক লোকই সেই হীরা জহরতের লোভে সেখানে গিয়ে সেইগুলোকে আনার চেষ্টা করে। কিন্তু যারা এই ট্রাপের মুখে পড়েছিল সেই সব লোকজন আর কোনোদিনই ফিরে আসেনি এবং তাদের সঙ্গে যে কি হয়েছে তা কেউই জানে না। এসব ইনভেস্টিগেশন করে সে সেখান থেকে চলে আসে। তারা এই কফিনটাকে যেখানে রেখেছিল একজন লোক সেখানে চলে যায় এবং এই হিরো জহরতের লোভে সে এই কফিনটিকে খুলে ফেলে। তখন এই কফিনটি থেকে সেই স্পিরিটটি বের হয়ে যায় এবং সেই স্পটে চলে যায় হচ্ছে হারিন এবং তার সহকারী, এবং সেই স্পিরিটের এক ঝলকানি হারিনের গায়ে লাগে এবং হারিন সেখানেই অসুস্থ হয়ে যায়। হারিন, তার সহকারী এবং কিম সকলে মিলে এই স্পিরিটটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই এই স্পিরিটটা সোজা চলে যায় তার ছেলে এবং তার ছেলের বৌমার কাছে। সেখানে গিয়ে সে তার ছেলে এবং ছেলের বৌমাকে মেরে ফেলে। তারপরে আমরা পার্কে দেখতে পাই যে কিনা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে এবং তখনই তার কাছে ফোন আসে কিমের। কিম তখন পার্কে জানায় যে তুমি কোনোভাবেই কিন্তু দরজাকে খুলো না, পার্কের দরজায় কেউ একজন গড়ানার ছিল। পার্ক কিমের কথা মতো দরজাটি খুলে না। এরপরে তাকে বলা হয় তুমি চাইলে তোমার জানালা খুলে দিতে পারো। আর এই কথা শুনে কিম তখন জানালা খুলে দেয় এবং তার ঘরের ভিতর একটা দমকা হাওয়া প্রবেশ করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই আসল কিমকে, যে কিনা মূলত দরজা গোতা ছিল পার্কের গেটটা খোলার জন্য, তাকে বাঁচানোর জন্য। কিন্তু পার্ক আসল কিমের কথা না শুনে সে মূলত তার সেই দাদার স্পিরিটের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিল, যে কিনা এতক্ষণে পার্ককে পজেস্ট করে ফেলেছে। আর যখন কিম এই রুমের ভেতর প্রবেশ করে তখন সে দেখতে পায় অলরেডি পার্ক তার দাদার খপ্পরে পড়ে গিয়েছে। যখন কিম পার্কের দাদার কাছে জানতে চায় যে আপনি কেন পার্কের ফ্যামিলির উপর এরকম ঝামেলা করছেন, তখন পার্কের সেই দাদার স্পিরিটটা তাকে জানায় কোরিয়া এবং জাপানের যখন যুদ্ধ হয়েছিল আমি আর্মির অফিসার হওয়ার সুবাদে বিভিন্ন ধরনের সিক্রেট আমার জানা ছিল, আর আমি আমার দেশের লোকদের সঙ্গে, আমার দেশের গভর্নমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে
জাপানিজ গভর্নমেন্টকে অনেকভাবে সাহায্য করতাম, যার ফলে তারা আমাকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করত। আমি মারা যাওয়ার পরে আমার গ্রেভটা কোরিয়াতেই করা হয়, কিন্তু আমার রেখে যাওয়া টাকা পয়সাগুলোকে নিয়ে আমার ফ্যামিলি সকলে আমেরিকাতে শিফট হয়ে যায় এবং তারা কখনো আর আমার গ্রেভের কাছে যায় না এবং আমাকে ফুড সার্ভ করে না। ইভেন তারা আমার জন্য কখনো প্রেও করে নাই। আমার টাকার জন্যই তারা আজকে এত দূর পর্যন্ত আসছে, কিন্তু তারা কখনো আমাকেই মনে রাখে নাই। আর যে রাগে ক্ষোভে আমি তাদের উপর বিভিন্ন ধরনের ঝামেলা ক্রিয়েট করে আসছি। এই কথা বলে লাস্ট একটা কথা আরও সে বলে, সেটা হচ্ছে দ্য ফক্স কাট অফ দ্য টাইগার্স ওয়েস্ট। এই কথা বলার পরে সেই স্পিডটা পার্কে সেখানেই শেষ করে দেয় এবং সে পার্কের শরীর থেকে বের হয়ে যায়। এখন এই স্পিডটা যাচ্ছিল পার্কের ছেলেকে মারার জন্য, আর পার্কের ছেলেকে বাঁচাতে হলে এখন সেই কফিনটাকে যত দ্রুত সম্ভব পুড়িয়ে ফেলতে হবে। এই জন্য কিম তাড়াহুড়া করে পার্কের আন্টির কাছে ফোন লাগায় এবং সে সকল তথ্য পার্কের আন্টিকে জানানোর পরে পার্কের আন্টি তাকে অনুমতি দেয় এবং সে কফিনটিকে যত দ্রুত সম্ভব পুড়িয়ে ফেলা হয়। আর এর মাধ্যমেই পার্কের ফ্যামিলি তার দাদার খপ্পর থেকে মুক্তি পায়। এখানে কিম ভাবে হয়তো সে এই কেসটাকে পুরোপুরিভাবে সলভ করে ফেলেছে, কিন্তু এই কাহিনী নতুন আর এক মোড় নেয়। পার্কের দাদার কবর খোঁড়ার জন্য তারা যে 5টা লোককে ডেকেছিল, সেই 5টা লোকের একজনের নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং কিম যখন সেই লোকের সঙ্গে দেখা করে তখন সেই লোকটি জানায় যে তার যে কি হয়েছে সে নিজেও জানে না। সে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল জিনিসের বাধার সম্মুখীন হচ্ছে। যখন কিম তাকে জিজ্ঞেস করে যে তোমার সঙ্গে কি সেদিন কিছু হয়েছিল, তখন এই লোকটা তাকে জানায় যে আমি মাটি ঠিক করার সময় একটা সাপকে মেরে ফেলেছিলাম, যেটার মাথা কিনা একজন মানুষের মাথার মতো ছিল। তখন কিমের আবারও সন্দেহ হয় এবং সে তখন নিজেই সেই গ্রেভের কাছে চলে যায় এবং সেখানে আবার নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে থাকে। সে সেই সাপটাকে খুঁজে পায় এবং সে বুঝতে পারে যে এখানে আরো কোনো সত্য লুকিয়ে রাখা হয়েছে। সে সেই জায়গা আবার খোঁড়ার চেষ্টা করে। সে দেখতে পায় সোজাসুজিভাবে আরও একটা কফিন সেইখানে রেখে দেওয়া হয়েছে। এই জিনিসটি দেখতে পেয়ে সে সাথে সাথে হারিন এবং জিউংকে কল লাগায় এবং সেখানে আসতে বলে। তারা দুইজন যখন সেখানে আসে এবং কফিনটিকে তুলে, তারা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই আরো কোনো সত্য লুকানো আছে। সেদিন যেহেতু রাত হয়ে গিয়েছিল, এই জন্য তারা সেই কফিনটিকে একটা মন্দিরে রাখে এবং সেই কফিনটির চারপাশে ঘোড়ার রক্ত এবং চাল দ্বারা আবৃত রেখে যায়, যাতে এর ভেতর থেকে কোনো নেগেটিভ এনার্জি বের হতে না পারে। এরপরে আমরা দেখতে পাই কিম, হারিং এবং বং তাদের এই কাছে এসে পার্কের আন্টির সঙ্গে তারা আবার একটা মিটিংয়ে বসে। এখানে তারা যখন পার্কের দাদার বিষয়ে আরো বেশি ইনভেস্টিগেশন করার চেষ্টা করে, তখন তারা এই আন্টির থেকে জানতে পারে কোরিয়া এবং জাপানের যুদ্ধের সময় কোরিয়ান জেনারেলরা সোজাসুজিভাবে জাপানি জেনারেলদের সঙ্গে কথা বলতো। সো এখানে বিশ্বাসঘাতকতার ব্যাপারটা আসছে কোথা থেকে? এটা তো একটা সরকারি কাজ ছিল। আর এই জিনিসটি জানতে পেরে তাদের মাথা তো আরো বেশি ঘুরে যায়। এর পরবর্তীতে তারা নিজ নিজ বাসায় ফিরে যায়। বং যখন রাত্রে ঘুমায় তখন সে কিছু আজেবাজে স্বপ্ন দেখে উঠে পড়ে এবং তার মনে হয় যে নিশ্চয়ই বাজে কিছু একটা হতে চলেছে। সে তখন সে কফিনটা দেখতে যায় এবং সে সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখে। সে দেখতে পায় একটা স্পিরিচুয়াল নেগেটিভ জিনিস একজন মানুষের উপর অত্যাচার করছে। সে তখনই সাথে সাথে হারিনের কাছে চলে যায়। এখানে আমরা হারিনকে দেখতে পাই যে কিনা গাড়ির মাঝে বসে তার দাদুর সঙ্গে কথা বলছিল। হারিনের দাদু অনেক আগেই মারা গিয়েছিল। হারিনের দাদু অনেক ভালো একজন শামান ছিল, আর এই কেসের ব্যাপারে হারিন সাহায্য নেওয়ার জন্য তার দাদুর স্পিরিটের সঙ্গে কথা বলছিল। বং যখন তাকে বাইরে ডাকছিল, সে যেতে যাচ্ছিল, তখন হারিনের দাদু তার হাত চেপে ধরে এবং তাকে একটু পরে যেতে বলে। হারিনের দাদুর কথা শুনে হারিন বংকে নিয়ে একটু পরে সেই কফিনের কাছে যায়। এরপরে তারা কিছু বুঝে ওঠার আগেই দেখে যে পাশে কিছুর একটা শব্দ হচ্ছে। তারা দেখতে পায় যে দৈত্য আকার একটা মনস্টার রয়েছে। হারিন সেখান থেকে সরে যেতে গিয়ে পড়ে যায় এবং সে দেখতে পায় দরজার পাশে সেই মনস্টারটি এসে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করে যে এখানে কি কোনো মানুষ নাকি? তখন হারিন বলে যে আমি কোনো মানুষ না, আমি হচ্ছি আপনার একজন দাস। তারপরে সেই মনস্টারটি হারিনকে জিজ্ঞেস করে তার জন্য কোনো খাবার এনেছে নাকি সে। আর তখন হারিন অ্যান্সার দেয় যে আমি আপনার জন্য খাবার আনতে ভুলে গিয়েছি, আমি এখনই গিয়ে খাবার নিয়ে আসছি। হারিন যখন এই কথা বলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে মনস্টারটি বুঝে ফেলে এবং তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে। আর এই সময় বং তার মাঝখানে চলে আসে হারিনকে বাঁচানোর জন্য। বং এই মনস্টারের সঙ্গে একদম সোজাসুজিভাবে লড়াই করতে নেমে পড়ে।
আর তখন এই মনস্টারটা বংকে ধরে তার বুকের ভেতর হাত ঢুকিয়ে দেয়, অর্থাৎ বংকে সে একদমই মারার চেষ্টা করে। বং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হারিনের উপর সে আবার যখন অ্যাটাক করতে আসে তখন সেখানে কিম চলে আসে। তখন কিম মন্ত্রতন্ত্র পড়া শুরু করে দেয়। অপরদিকে ভোর হয়ে আসছিল, আর এই জন্যই এই আত্মাটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং আগুনের কুণ্ডলী হয়ে বনের দিকে চলে যায়। এখানে হারিন এবং কিম তাড়াতাড়ি করে বংকে হসপিটালে ভর্তি করে এবং বংয়ের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। এখানে তারা বুঝতে পারে বংকে এই মনস্টারটি মারতে পারে নাই, তার কারণ হচ্ছে বংয়ের শরীরে ট্যাটু করা ছিল, যেটা কিনা একটা স্পিরিচুয়াল মন্ত্র ছিল আর অনেক পাওয়ারফুল ছিল। আর এই কারণেই এই যাত্রায় বং বেঁচে যায়। আমরা কিমকে দেখতে পাই যে কিনা এই ব্যাপারটি নিয়ে আরো বেশি ইনভেস্টিগেশন করছিল। যদি এটা কোনো স্পিরিচুয়াল আত্মা হতো তাহলে তো তার শরীর থাকতো না। এখানে এটা একটা মনস্টার, অর্থাৎ এর আত্মাও আছে, আবার এই মানুষকে ধরতেও পারে, মারতেও পারছে। সে তার ইনভেস্টিগেশন দ্বারা বুঝতে পারে এটা তো একটা মনস্টার যার নাম হচ্ছে অনি। আর অনিরা মূলত মানুষ যখন মারা যায় এবং তাদের স্পিরিটের সঙ্গে যদি কোনো বাজে কাজ করা হয় তাহলেই মূলত এই স্পিরিটগুলো অনিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই বংয়ের জ্ঞান ফিরে আসে এবং বংও আবার সেই কথাটা বলে, দ্য ফক্স কার্স অফ দ্য টাইগার্স ওয়েস। আর সে বলে যে সে আসছে, এই কথা বলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই কিমকে যে কিনা আবার সে গ্রেভের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে আবার ঘোরাঘুরি শুরু করে দেয় নিজের মতো করে। সে এখানে দেখতে পায় সেই অনিটাকে। এখানে সে বুঝতে পারে এই অনিটা মূলত এখানে রয়েছে কোনো একটা কিছুর হেফাজত করার জন্য। আর রাত হলেই এর পাওয়ার ফিরে আসে এবং সে বাইরে গিয়ে নানা ধরনের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা কাটাছেঁড়া করা হয়েছে যার জন্য এই অনিটা মুক্তি পেয়ে গেছে, আর সেই জিনিসটাই কিনা তাদের এখন ঠিক করতে হবে। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই হারিন এবং অনি সেই টাইগার এবং ফক্সের ধাঁধাটিকে মেলানোর চেষ্টা করে। তারা হিস্ট্রি ঘেটে দেখতে পারে জাপান এবং কোরিয়া ভাগের আগে অখণ্ডিত কোরিয়ান ম্যাপটা দেখতে ছিল হচ্ছে বাঘের মতো। এখানে তারা সেই বাঘের অংশটুকুকে সলভ করে ফেলেছিল, আর ফক্স হচ্ছে লাগার কথা বলা হয়েছে সেটা মূলত একটা পেরেক ছিল। ইনভেস্টিগেশন করার মাধ্যমে বুঝতে পারে জাপানি স্পিরিচুয়াল বিদরা কোরিয়াতে কবজা করার জন্য মূলত কোরিয়ান মানুষের ওপর নানা ধরনের স্পিরিচুয়াল সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছিল, আর যার কারণে তারা মন্ত্র সিদ্ধিত এইরকম পেরেক জায়গায় জায়গায় গেড়ে রাখছিল। যখন কোরিয়ান স্পিরিচুয়াল বিদরা এই জাপানি বিদদের এই জিনিসটিকে ধরে ফেলে তখন তারা ডিসাইড করে যে তারা এই সমস্যাটিকে সমাধান করবে এবং এই পেরেকগুলোকে কোরিয়ার বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করে। প্রায় সবগুলোই তারা উঠিয়ে ফেলতে সক্ষম হয়েছিল, শুধু একটি পেরেক বাদে। কিন্তু সেই একটি পেরেক ওঠানোর আগেই কোরিয়ার গভর্নমেন্টরা তাদের মনে করে হচ্ছে মেবি চোর, আর এই কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর এই ইনভেস্টিগেশনটা শেষ করার আগেই শেষ মুহূর্তে এসে এখানেই থেমে যায়। আর এই একটি ব্রেকের ধাঁধাই মূলত এত সমস্যা ক্রিয়েট করছে এখন। এখানে কিম নিজেই অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিল এই কেসটাকে সলভ করার জন্য। কিম ভাবছিল সে যেহেতু এই কেসটাকে শুরু করেছে এবং তার জন্যই যেহেতু এত কিছু হচ্ছে, সো সেই এই কেসটা সলভ করবে। আমরা দেখতে পাই হারিন, কিম এবং জিউম তিনজন একসাথে মিলে সে মনস্টারটির মুখোমুখি হতে যায়। এখানে তারা তাদের মুখে এবং পুরো শরীরে বংয়ের শরীরে থাকা সেই মন্ত্রটিকে এঁকে নিয়েছিল যাতে অনি তাদের বিশেষ কোনো ক্ষতি করতে না পারে। তারা তাদের ইনভেস্টিগেশনটা ঠিকমতো চালাচ্ছিল, এমনই সময় সেই অনি জেগে ওঠে এবং কিমের ওপর হামলা করে দেয়। যখন জিউম ও হারিন কিমকে বাঁচাতে যায় তখন এই মনস্টারটি কিমকে ছেড়ে দিয়ে হারিন ও জিউমের গলা চেপে ধরে। যখন হারিনের গলা চেপে ধরে তখন সেখানে চলে আসে হচ্ছে হারিনের দাদির স্পিরিটটা এবং এখানে এসে সে হারিনকে সাহায্য করে। এখানে সে দেখতে পায় এই অনি মূলত সেই পেরেকটার রক্ষাই করছে এবং সেই পেরেকটা এই অনি শরীরের মাঝেই রয়েছে। সে যখন এই ব্যাপারটি বুঝতে পারে এবং কিমকে বলে দেয় তখন কিম একটা কুড়াল নিয়ে এই অনির ওপর হামলা করে বসে। এই অনিটা কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে কিন্তু সে আবার জেগে ওঠে। তখন কিম দেখতে পায় যে তরল জিনিসটা মিসিং রয়েছে। কিম তখন নিজের রক্ত দিয়ে সেই কুড়ালটাকে আবৃত করে নেয় এবং এই অনির ওপর হামলা করে দেয়, আর তখন এই অনিটা সেখানেই ধ্বংস হয়ে যায়। এরপরে হারিন তাড়াহুড়ো করে কিমকে হসপিটালে ভর্তি করে। আমরা দেখতে পাই এখানে বমকিল ঠিক হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যে কিমও ঠিক হয়ে যায়। এর পরবর্তীতে কিছুদিন পরের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই কিমের মেয়ের বিয়ে হচ্ছে
এবং এখানে হারিন, বমগিল, জিউম সবাই উপস্থিত ছিল আর তারা এখন একটা টিমে পরিণত হয়েছিল। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।